আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। তাহলে চলো শুরু করা যাক যে আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো, মূলত এখান থেকে আমরা এই চ্যাপ্টারের উপরে 5 থেকে 6টা ক্লাস নেব। যে 5 থেকে 6টা ক্লাসের মধ্যে প্রথম 2টা ক্লাস হবে থিওরি। হ্যাঁ, এই থিওরি এখান থেকে আসে, মানে থিওরিও আসে, তারপরে HTML এর যে কোডিং আছে সেগুলো আসে। তো আমরা প্রথম 2টা ক্লাস নিব হচ্ছে, প্রথম 2টা ভিডিও ক্লাস হবে থিওরির উপরে। তো আসলে চলো আমরা এই জিনিসগুলো বিক্ষিপ্তভাবে জানি আসলে। তো আজকে আমরা ভালো করে জানবো। দেখো এখানে বলা হচ্ছে ওয়েব 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 কি, দ্যাট মিন্স ডব্লিউ কি। ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলো তোমরা ছোটবেলা পড়ছো। 3টি প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। আচ্ছা, এখানে দেখো HTML মানে কি। HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মনে রাখো। হ্যাঁ, আর হচ্ছে এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন আসো এইচটিএমএল মূলত কোথায় ব্যবহার করা হয়। এই যে আমরা পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইটই দেখি না কেন, এই প্রত্যেকটা ওয়েবসাইটই, এই যে দেখো দারাজ একটা ওয়েবসাইট, তারপর হচ্ছে ধরো তোমার এই যে এইখানে এই যে যত ধরনের ওয়েবসাইটই দেখি না কেন পৃথিবীতে, প্রত্যেকটা ওয়েবসাইটই তোমার HTML দিয়ে তৈরি করা। বুঝতে পারছো? তার মানে বলা যায় যে HTML ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয়। HTML ব্যবহার করা হয় ওয়েবসাইট তৈরিতে। ওকে, এবার আসো ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি? যে প্রোগ্রাম সার্ভার থেকে ডাটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। তো ওয়েব ব্রাউজার আমরা জানি যে মজিলা ফায়ারফক্স, তারপরে আছে তোমার গুগল ক্রোম। হ্যাঁ, ইন্টারনেট থেকে কোনো তথ্য ফাইন্ড আউট করতে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় মূলত ওইটাই কি, ওয়েব ব্রাউজার। এখন আসো ওয়েব পেজ কি। ওয়েব পেজ এইটা আমরা একটু পরে বলি, চলো আমরা আগে একটা ওয়েবসাইট দেখে আসি। এই যে দেখো এখানে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ওয়েবসাইট। এই কলেজের একটা ওয়েবসাইট। দেখো এই ওয়েবসাইটে অ্যাবাউটে যদি যাই, আমি আরো কয়টা জিনিস দেখতে পাচ্ছি, ক্যারিয়ার, তারপরে কন্টাক্ট আছে, ক্লিক করি, তাহলে দেখো এখানে এই যে সেই কলেজের সাথে কন্টাক্ট করার যে ইনফরমেশন সেগুলো কিন্তু আসছে। এই যে কোনো মেসেজ দিতে চাইলে এখানে লিখে দেওয়া যায়। তারপরে এদের গুগল ম্যাপটা দেখানো হয়েছে। তারপরে এডমিশন ইনস্ট্রাকশন, দেখো এডমিশনে যদি যাই এখানে আবার 3টা অপশন আছে, এডমিশন ইনস্ট্রাকশন, তারপরে কি আছে অনলাইন এডমিশন, টিউশন ফিস। তারপরে একাডেমিকে যদি যাই, দেখো একাডেমিক গ্রুপ, একাডেমিক রিসোর্স, স্টুডেন্ট গাইডলাইন্স, ক্লাসরুম, তারপরে ডিআইসি ক্লাব। এই যে দেখো একাডেমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ, ধরো এই যে ক্যাম্পাস, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ, ধরো ফ্যাকাল্টিতে যদি যাই, ফ্যাকাল্টিতে গেলাম, এই যে দেখো এখানে টিচারদের সব ছবি আসছে। তার মানে এই যে দেখো এটা কিন্তু আমি, যাক, তাহলে আমরা এইখানে অ্যাডমিনিস্ট্রেটিভে ক্লিক করলাম, কয়টা অপশন পেলাম, 1টা 2টা 3টা 4টা, তারপরে এখানে 5টা 6টা 7টা 8টা 9টা। যারা একেবারেই জানো না, এগুলোর কিন্তু আলাদা নাম আছে, এগুলোকে ড্রপ ডাউন মেনু বলে। হ্যাঁ, আমরা ওই পেছালে না যাই। তা আমার কথা হচ্ছে যে আমি এইখানে দেখো এগুলা এক একটা অপশন হচ্ছে এক একটা পেজ। এই এক একটা অপশন কি এক একটা পেজ। দেখো এইখানে ক্লিক করে এক ধরনের ইনফরমেশন, এইখানে ক্লিক করলে এক ধরনের ইনফরমেশন আসবে, এই যে এইটাতে ক্লিক করলে এক ধরনের ইনফরমেশন আসবে, তাই না? এই যে ইনফরমেশন, ভিন্ন ইনফরমেশন আসছে না? ধর আবার ক্লাসরুমে ক্লিক করলাম, এইখানে আবার ভিন্ন ইনফরমেশন আসলো।
তার মানে দেখো এখানে গভর্নিং বডিতে ক্লিক করি, দেখো এই যে গভর্নিং বডিতে যারা আছে তাদেরটা আসলো। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভে ক্লিক করি, দেখো অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরটা আসলো। অথবা ক্যাম্পাসে ধরো এই যে এক একটা অপশনে এক একটা জিনিস থাকে, হ্যাঁ, এগুলা এই গভর্নিং বডি, ফ্যাকাল্টি, অ্যাডমিনিস্ট্রেটিভ, সাপোর্টিং স্টাফ, ফর্মার প্রিন্সিপাল, এই এই সবগুলা এগুলা এক একটা হচ্ছে কি পেজ, এগুলা এক একটা পেজ, এগুলা এক একটা পেজ, এগুলা এক একটা পেজ, হ্যাঁ, এগুলো এক একটা পেজ। অ্যাবাউট একটা পেজ, অ্যাবাউটের আন্ডারে আছে কয়টা, আরো 3টা পেজ। তারপরে এডমিশন একটা পেজ, এডমিশন পেজের আন্ডারে কয়টা পেজ আছে, এডমিশনের আন্ডারে আছে 3টা পেজ, একাডেমিকের আন্ডারে আছে কয়টা, 5টা পেজ। তার মানে এগুলা যে এক একটা অপশন, এগুলা এক একটা হচ্ছে পেজ, বুঝতে পারছো? তাহলে দেখো এই পেজ কি, এই প্রত্যেকটা পেজ আমরা জানি যে একটা ওয়েবসাইট মূলত HTML দ্বারা তৈরি করা হয়। তাহলে তো আমরা এর ভিতরের HTML কোড তো আর দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি? তোমাদের তো বিশ্বাস হবে না, চলো আমরা একটু ইন্সপেক্ট করে দেখি। এই যে দেখো এই ওয়েবসাইটটা যে তৈরি করছে না, এখানে এই যে কোডিং গুলা দেখতে পাচ্ছ, এগুলা সব HTML আছে, CSS আছে। এই যে দেখছো HTML লেখা, HTML বডি, তারপরে হেডার, এই জিনিসগুলো দেখবো আমি তোমাকে, আমরা 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 যখন কোডিং করব তখন আমরা এগুলা দেখবো না। তা আসলে HTML ব্যবহার করে কি তৈরি করা হয়, ওয়েবসাইট তৈরি করা হয়, ওয়েবসাইট তৈরি করা হয়। তার মানে এই যে প্রত্যেকটা পেজ তোমার HTML দ্বারা তৈরি করা হয়েছে, বুঝতে পারছো? এই প্রত্যেকটা পেজ কি দিয়ে তৈরি করা হয়েছে, HTML দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, তাইলে আসো এবার, তাহলে HTML মানে এই পেজ কি, পেজ আমরা বলতে পারি পেজ হচ্ছে এক ধরনের ইলেকট্রিক ডকুমেন্ট যেটা HTML দ্বারা তৈরি করা হয়। পেজ হচ্ছে এক ধরনের ইলেকট্রিক ডকুমেন্ট যা HTML দ্বারা তৈরি করা হয়। চলো আমরা ফর্মাল ডেফিনেশনটা দেখি যে ওয়েব পেজ কি। এখানে বলছে যে ওয়েব পেজ কি, দেখো ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রিক ডকুমেন্ট, এক ধরনের ইলেকট্রিক ডকুমেন্ট, এক ধরনের ইলেকট্রিক ডকুমেন্ট। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রিক ডকুমেন্ট যা সাধারণত HTML এ লেখা হয় বা HTML দ্বারা তৈরি করা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে বা ব্রাউজারের সাহায্যে, ইউআরএল মানে বুঝাইছে লিংক, ইউআরএল এর মানে হচ্ছে লিংকের মাধ্যমে যে কোনো জায়গা থেকে এটি দেখতে পারে। তোমার এত যদি কঠিন মনে, তোমার এতটুকু মনে রাখার দরকার নাই। তুমি মনে রাখবা যে এক ধরনের ইলেকট্রিক ডকুমেন্ট যা সাধারণত হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে লেখা হয়, বাস, শেষ। 1 নাম্বার প্রায়ই আসে ওয়েব পেজ কি, ওয়েব পেজ কি পরীক্ষায় আসে, ওয়েব পেজ কি। এবার আসো ওয়েবসাইট কি, আমরা জানি ওয়েবসাইট, দেখো তো এই ওয়েবসাইটটাতে ড্যাফোডিল কলেজের যে ওয়েবসাইটটা আছে এখানে অসংখ্য পেজ আছে, অসংখ্য কি আছে, পেজ আছে। এই অনেকগুলা পেজ মিলে কি তৈরি করছে, একটা ওয়েবসাইট তৈরি করছে। অনেকগুলো পেজ মিলে একটা বই তৈরি করে, আর অনেকগুলো পৃষ্ঠা মিলে একটা বই তৈরি করে। আর এইখানে দেখছো অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি করছে, অনেকগুলো ওয়েব পেজ একসাথে মিলে কি তৈরি করে, একটা ওয়েবসাইট তৈরি করে। সো উই ক্যান সে ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজেস। ওয়েবসাইট হচ্ছে এক ওয়েব পেজের সমষ্টি। তাহলে চলো দেখি যে একই ডোমেনের অধীনে বা সার্ভার রাখা পরস্পর, তুমি এখান থেকে মনে রাখবা পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে, বাস এইটুক মনে রাখলেই হলো। তাহলে কি একই ডোমেনের অধীনে বলতে কি বোঝানো হয়েছে, দেখো একই ডোমেন বলতে এখানে বোঝানো হয়েছে, এই যে দেখছো ডোমেন হচ্ছে এই যে dic.edu.bd, edu.bd, এখানে এই যে dic.edu.bd, এটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ওয়েবসাইটের যে ডোমেন নেম। তার মানে এই একটা ডোমেন নেমের আন্ডারে একটা ওয়েবসাইট আছে, তার মানে এই ওয়েবসাইটে অসংখ্য পেজ আছে না, তার মানে অসংখ্য পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি করে। আর সবগুলো পেজ কি একটা ডোমেনের আন্ডারে আছে। এই যে dic.edu.bd হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ওয়েবসাইটের ডোমেন।
বুঝতে পারছো? তাহলে এই ডোমেনের আন্ডারে অসংখ্য কি আছে, ওয়েব পেজ আছে। ওইটাই বুঝাইছে একই ডোমেনের অধীনে বা সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। তোমার যদি এত ভেজাল লাগে তাহলে তোমার এইটুক পড়ার দরকার নাই। তুমি মনে রাখবা পরস্পর সম্পর্ক যুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। একদম হেসে খেলে টিচার 1 নাম্বার দিয়ে দিবে, না দিলে টাকা ফেরত। তারপরে আসো, ওয়েব পোর্টাল কি বেটারা? ওয়েব পোর্টাল মূলত বোঝানো হয়েছে, দেখো আমরা বিভিন্ন ধরনের যে নিউজ পেপার দেখি না, যে নিউজ পেপার, চলো আমরা একটা নিউজ পেপার দেখি, যে প্রথম আলো লিখে সার্চ দিই, প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো লিখে এই যে প্রথম আলোর ওয়েবসাইটটা চলে আসলো। এখন এইখানে দেখো প্রথম আলোর যেই ওয়েবসাইটটাতে আসলাম আমি, এই যে র্যাব ও পুলিশের শীর্ষ পদে বড় রদ বদল, ওকে ফাইন, এইটাতে ক্লিক করলাম। দেখো এই যে পুরো খবরটা চলে আসছে না, একদম পুরো খবরটা চলে আসছে। এবং দেখো এই যে এটা লিঙ্ক কিন্তু আলাদা এই জিনিসটা, ওকে ফাইন। এখান থেকে আবার আরেক দিকে আসলাম, এই যে দেখো এইখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আচ্ছা 6 জনের জন্য 2000 টাকা, 6 জনের জন্য 2000 টাকা নিয়ে ঈদবাজারে তারা, আচ্ছা তারপরেও তারা 2000 টাকা লয়ে গেছে, আমার তো তাও নাই মনে হয়। আর জাগাস, দেখো এইখানে 6 জনের জন্য 2000 টাকা নিয়ে ঈদবাজার, তার মানে এইখানে এখানে যদি ক্লিক করি তার মানে এই খবরের একদম টোটাল যে ডিটেলসটা এটা আমরা পেয়ে যাব। তার মানে দেখো আমি মূলত এটা কেন বলতেছি, এইখানে যদি ক্লিক করি ফুল খবর চলে আসে, এখানে যদি ক্লিক করি ফুল খবর চলে আসে। ইসরায়েলের প্রথমবারের মতো ইরানের ডান্সিং ক্ষেপণাস্ত্র হামলা, এটি কতটা শক্তিশালী, মাশাআল্লাহ। তাহলে দেখো এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এগুলো মূলত এক একটা লিঙ্ক। এই যে লেখাটা হেডলাইনটা দেখছো, এটার মধ্যে আমি কার্যটা যখন নিয়ে যাই লেখাটা কি হয়ে যায়, নীল হয়ে যায়, ব্লু হয়ে যায়। ব্লু মানে হচ্ছে এই জায়গাটার মধ্যে কি আছে, লিঙ্ক আছে। তার মানে এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, তারপরে এগুলো এক একটা কি প্রত্যেকটা লিঙ্ক। যদি আমি ক্লিক করি তাহলে এগুলার একদম আলাদা আলাদা খবর কি হবে। এই যে চান্দাবাই চান্দাবাই বললেন গুজবে কান দেবেন না। এই যে চান্দাবাই যদি ক্লিক করি তাহলে এই যে চান্দাবাইয়ের ফুল খবর যেটা ওইটা চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে যেই ওয়েবসাইটে অসংখ্য লিঙ্ক থাকে ওইটাকে বলা হয় যে তোমার ওয়েব পোর্টাল। কি বলা হয়, ওয়েব পোর্টাল। দেখো ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমাহার, যেখানে অসংখ্য কি দেওয়া থাকে, লিঙ্ক দেওয়া থাকে। তার মানে এই যে ধরো আমরা প্রথম আলোর যে ওয়েবসাইটটাতে ঢুকলাম নিউজ পেপার, ওইখানে খালি লিঙ্ক আর লিঙ্ক, বুঝতে পারছো? তার মানে এই যে দেখো যেমন www.bangladesh এই যে gov.bd হচ্ছে একটি ওয়েব পোর্টাল যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য, হ্যাঁ এই যে এরকম একটা ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের ইনফরমেশনও পাওয়া যায়, যে এটার ভিতর দিয়ে যদি আমরা যাই। ওই যে তথ্য বাতায়নের একটা ওয়েবসাইট আছে। তারপরে দেখো ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভার রাখা পরস্পর সম্পর্কযুক্ত ওয়েব পেজগুলো ব্রাউজ করা যায় বা দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। তোমার যদি এত কঠিন কথা মনে না থাকে তাহলে বাদ দাও, তাহলে মনে রাখবা যে সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলা হয়, বাস। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপরে অ্যাপেল সাফারি। ছোটকালে আমি একটা ব্যবহার করতাম ওপেরা মিনি। হ্যাঁ, যারা আমাদের বয়সের তারা হয়তো এটা ইউজ করছে, আমি ছোটকালে বাটন ফোন ইউজ করতাম। যাক, তারপরে আসো এইখানে আমরা জানবো হচ্ছে যে সার্চ ইঞ্জিন কি। মূলত সার্চ ইঞ্জিন পুরো বেটা সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ড গুলোর জন্য ওয়েব পেজ অনুসন্ধান করে এবং
সেই সব কিওয়ার্ড ধারণকারী ওয়েব পেজগুলো ফলাফল হিসেবে উপস্থাপন করে। কিওয়ার্ড হলো ব্যবহারকারীর যা লিখে সার্চ দেয়, ব্যবহারকারী যা লিখে সার্চ দেয়, ব্যবহারকারী যা লিখে সার্চ দেয়। এই যে ধরো আমি এখানে সার্চ দিলাম, যে ধরো কি লিখে সার্চ দেব, ধরো কিছু একটা লিখে সার্চ দেই, কি লিখে সার্চ দেব, ধরো আমি এখানে আমার নাম লিখে সার্চ দিলাম, রাহিম সরকার। এই যে রাহিম সরকার, এই যে লেখাটা লিখছি না, এইটা হচ্ছে কিওয়ার্ড। কি বলছে, যে সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া, ব্যবহারকারীকে আমি, এই যে আমি কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ড মানে হচ্ছে ওই যে আমার নামটা লিখলাম রাহিম সরকার, হ্যাঁ, ওইটা লিখলাম। এই কিওয়ার্ড হচ্ছে আমি, আমি যে আমার নামটা দিছি সেটা হলো কি কিওয়ার্ড। ব্যবহারকারী যা লিখে সার্চ করে, কিওয়ার্ড হলো ব্যবহারকারী যা লিখে মূলত সার্চ করে, সেটাই কি কিওয়ার্ড। এইখানে দেখো কি বলা হয়েছে, যে এখানে বললো যে সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ডগুলোর জন্য ওয়েব পেজ অনুসন্ধান এবং সেই সব কিওয়ার্ডধারী ওয়েব পেজ ফলাফল হিসেবে উপস্থাপন করে। না, আমার নামে তো কোনো ওয়েব পেজ নাই, তাহলে কি আসবো, তাহলে যেটা আসবে ওইটাই। ও আসছে তো, ওই তো আমার তো ভালোই চিনে দেওয়া যায়। তাহলে আসলো, এই যে এরকম কিছু একটা আসলো, ধরো এইখানে এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে একটা জিনিস উপস্থাপন হইলো, বা হচ্ছে যে এগুলো আসতেছে, হচ্ছে ধরো আমার নাম না লিখে ফুড পান্ডা লিখে সার্চ দিই, ফুড পান্ডা, ফুড পান্ডা, এই ফুড পান্ডা লিখে সার্চ দিলাম, তাহলে কি আসলো, এই যে ফুড পান্ডার ওয়েবসাইটটা চলে আসলো। তার মানে কিওয়ার্ড কি ফুড পান্ডা, আর এটাকে এই যে ফুড পান্ডার যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে ঢুকে গেলাম। তাহলে কথাটা কি বলছে, সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ড গুলোর জন্য ওয়েব পেজ অনুসন্ধান করে। তার মানে কি করলো, ওই যে আমি ফুড পান্ডা লিখলাম, আমাকে ফুড পান্ডা খুঁজে দিল, ঠিক আছে। আচ্ছা, এবং কিওয়ার্ড হলো ব্যবহারকারী যা লিখে সার্চ করে, যে ফুড পান্ডা লিখে সার্চ করছে ওইটা। এবার আসো ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, প্রায় এমসিকিউ তো আসে, তারপরে কয়ের কোশ্চেনও আসে যে ইউআরএল কি, ইউআরএল কি। তাহলে এখানে প্রতিটি ওয়েবসাইট একটি সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেট খুঁজে, আচ্ছা, ব্রাউজারের সাহায্যে ওয়েব পেজগুলো ব্রাউজ করা হয়। সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে, ওকে ওয়েব ইউআরএল নামে পরিচিত। আচ্ছা, এত কথার দরকার নেই রে ভাই। ইউআরএল মানে হচ্ছে লিংক। ইউআরএল মানে কি, ওয়েবসাইটের লিংক। ধরো আমি যদি এখানে এই যে ওয়েবসাইটটা ওপেন করলাম, ফুডপান্ডা, ফুডপান্ডা.com, বা হচ্ছে ধরো এখানে যে প্রথম আলো.com, এখন এই যে প্রথম আলো.com এর লিংক কোনটা, এই যে এই যে বিভিন্ন ওয়েবসাইটের লিংক আছে না, এই ধরো এরকম লিংক পাঠাই দিলাম, ধরো প্রথম আলো থেকে আমি একটা, এই যে একটা নিউজ ওপেন করলাম, এই নিউজের লিংকটা যদি আমি কাউকে পাঠাই দিই, এই লিংকটাকে বলতেছে কি ইউআরএল। এই লিংকটাতে বলতেছে ইউআরএল। এই লিংকটা যদি পাঠাই, কেবল একটা ওয়েব পেজ ওপেন হবে, তার মানে একটা ওয়েব পেজের আমি কি পাঠাচ্ছি, লিংক পাঠাচ্ছি। এখানে বলা হইলো যে ওয়েব পেজ কি মূলত, সরি, এখানে বলেছে ইউআরএল কি, তো ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটার মানে হচ্ছে কি লিংক। ঠিক আছে, এইটুক মনে রাখলেই হইল। ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল নামেও পরিচিত। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নাম থাকে, ওটা একটা ডোমেন নেম, ওটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এটা মনে হইতে পারে যে এটা হিবিজিবি কি লিখছে, একবারে কি লিখলো এটা, হ্যাঁ, তাই না, এটা কি লিখলো। আচ্ছা, এই হিবিজিবি না লিখা, ধরো আমরা এখানে দেখি যে কি দেখবো, ধরো http://dic.edu.bd, চলো এই জিনিসটা আমরা এখানে একটু লিখি, যে http://www.dic. আচ্ছা, লেখাটাকে একটু সুন্দর করা যেত না, চলো একটু সুন্দর করে লিখি, যে এখানে লিখলাম http, তারপরে
অনেক সময় এস থাকে, যদি সিকিউর হয় www.dic.edu.bd। হ্যাঁ, আচ্ছা এটা কি জন্য, এটা জিনিসটা কি? এটা হচ্ছে একটা ইউআরএল বা একটা লিঙ্ক বা একটা ওয়েবসাইটের ডোমেন, একটা ওয়েবসাইটের ঠিকানা। যেমন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, যে কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে চলো এইটুক যে বলা হয়, এইটুক এই অংশটুককে বলা হয় প্রোটোকল। কি বলা হয়? প্রোটোকল। প্রোটোকল, এই অংশটুককে বলা হয় কি? প্রোটোকল। হ্যাঁ, আর এই যে এটাকে 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 বলা হয় ডোমেন নেম। ডোমেন নেম বলা হয়। হ্যাঁ, এই যে ডিআইসি এইটুকু বলা হয় ডোমেন নেম, এটাকে বলা হয় ডোমেন টাইপ। ডোমেন টাইপ, এই অংশকে বলা হয় ডোমেন টাইপ। আর বিডি মানে কি? বাংলাদেশ। বিডি মানে বুঝাইছে কান্ট্রি। বিডি মানে বুঝাইছে কান্ট্রি। তাহলে এইটুক হচ্ছে আমার কি বেটা? এইটুক হলো আমার, এইটুক হলো প্রোটোকল। ঠিক আছে, এইটুক হচ্ছে ডোমেন নেম, এটা হচ্ছে ডোমেন টাইপ। এটা কি ধরনের ডোমেন? তার ডোমেন কি? একটা ওয়েবসাইটের নাম। যেমন ধরো ফুড পান্ডা লিখে আমি সার্চ দিছিলাম না, তার মানে, বা প্রথম আলো, এই যে দেখো www, এই যে দেখো এখানে দেখছো, এই যে প্রথম আলো, প্রথম আলোটা হচ্ছে ডোমেন নেম। এইচটিটিপি, এই www পর্যন্ত এইটুকু ধরো প্রোটোকল, প্রথম আলো, এইটুকু হচ্ছে কি? ডোমেন নেম। আর ডট কম এটা হচ্ছে তোমার ডোমেন টাইপ। তারপরে যে বাংলাদেশ এখানে সরাসরি লেখা আছে। এটা হচ্ছে কান্ট্রি, পরের অংশটুকু। কান্ট্রির পরে যদি আরো কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ডিরেক্টরি বা কোথায় আছে এটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোটোকল, ডোমেন নেম, তারপরে ডোমেন টাইপ, তারপরে কান্ট্রি বোঝায়। হ্যাঁ, তারপরে কান্ট্রি বোঝায়। ওকে ফাইন। তারপরে আসো ডোমেন নেম আসলে কি? ডোমেন নেম কি? দেখো, পৃথিবীতে ফুড পান্ডা নামে যে ওয়েবসাইটটা আছে, এই ফুড পান্ডা কি দ্বিতীয় আরেকটা কোনো ওয়েবসাইট আছে? নাই। তাহলে ডোমেন নেম হচ্ছে এই পৃথিবীতে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম আছে। স্বতন্ত্র মানে হচ্ছে ইউনিক নাম। যে ধরো তুমি একটা বিজনেস ওপেন করবা, ধরো তুমি একটা বিজনেস ওপেন করবা, সেই বিজনেস, কি বিজনেস ওপেন করবা? আচ্ছা ধরো যদি মেয়ে মানুষ হও তোমরা, তাহলে ধরো তোমরা একটা আহ ইয়ের বিজনেস ওপেন করবা, যে সাজুগুজুর জিনিসপাতি বিক্রি করবা। তো সাজুগুজুর জিনিসপাতি বিক্রি করবা, তো তোমরা দোকানটার নাম দিলা হচ্ছে লেডিস কর্নার। যে লেডিস কর্নার, যেখানে সব মেয়েদের যে সাজুগুজু করার জিনিসপাতি, লিপস্টিক থেকে আইলাইনার আরো সামথিং লাইক দ্যাট যা আছে এগুলো বিক্রি করবা। এখন ঘটনা হয়েছে, তুমি নাম দিলা, যে ওয়েবসাইটের নাম দিলা লেডিস কর্নার। হ্যাঁ, লেডিস কর্নার .com। হ্যাঁ, এই যে লেডিস কর্নার, লেডিস বানানো হয়েছে কিনা জানি না, লেডিস কর্নার .com, এই যে লেডিস কর্নার .com যে তুমি যে নামটা নিলা, এই নামে ধরো আমেরিকার আরো দুইটা মহিলা চাইতেছে এই নামে একটা ওয়েবসাইট ওপেন করতে, কিন্তু ওই মহিলারা কিন্তু এই নামে ওপেন করতে পারবে না, কারণ এই নামে তুমি আগে থেকে ওপেন করে ফেলছো একটা ওয়েবসাইট। তার মানে এই ইউনিক নাম তুমি আগেই ব্যবহার করে ফেলছো। যেই নামে তুমি একবার ব্যবহার করে ফেলছো, এই নাম আরেকজন কিন্তু ব্যবহার করতে পারবে না। তার মানে একটা ওয়েবসাইটের কি থাকে? একটা ইউনিক নাম থাকে। একটা ওয়েবসাইটের যে ইউনিক নাম থাকে, সেই ইউনিক নামটাকেই বলা হয় কি? ডোমেন নেম। সেই ইউনিক নামটাকেই বলা হয় ডোমেন নেম। ডোমেন নেম হচ্ছে একটি স্বতন্ত্র, স্বতন্ত্র কথাটা খুব কঠিন। হ্যাঁ, তুমি এটা মনে রাখবে, ইউনিক অ্যাড্রেস, যা কোনো ওয়েব সার্ভারে আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। এবার আসো এখানে এই যে ফেসবুক, www.facebook হচ্ছে একটা ডোমেন নেম। ঠিক আছে, ফেসবুক হচ্ছে কি একটা ডোমেন নেম। এবং এই ডোমেন নেমের পরিবর্তে তুমি এরকম একটা সংখ্যা লিখে যদি সার্চ দাও, যে 31.13.78.35, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এই যে আইপি অ্যাড্রেসটা লিখে যদি তুমি সার্চ দাও, তাহলে ফেসবুকের ইন্টারফেস চলে আসবে। তার মানে প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম কি থাকে? একটা
আইপি অ্যাড্রেস থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে আইপি অ্যাড্রেস সহজে মনে রাখতে পারবা? এই যে 4টা এখানে অক্টেট আছে, যে 31.13.78.35 এরকম। ফেসবুকের জন্য তুমি একটা মনে রাখলা, দারাজের জন্য একটা মনে রাখলা, তারপরে ধরো ড্যাফোডিল কলেজের জন্য একটা মনে রাখলা, তারপরে ধরো তুমি আরং এর জন্য একটা মনে রাখলা, তারপরে বিভিন্ন কোম্পানির জন্য তুমি এরকম মনে রাখলা। কিন্তু আসলে বেটা তুমি কয়টা মনে রাখবা? এরকম সংখ্যা মনে রাখা তো ওয়েবসাইট খুঁজে বের করা সম্ভব না। যে সংখ্যাটা লিখলাম তারপর ওয়েবসাইটটা চলে আসলো, এরকম সংখ্যা মনে রাখা ইজি না, নাম মনে রাখা ইজি। তাই কি করছে, এই নামের পরিবর্তে এরকম এরকম নাম্বারের পরিবর্তে নাম রাখা হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এগেইনস্টে কি রাখা হয়, একটা ইউনিক নাম রাখা হয়। সেই ইউনিক নামটাকে বলা হয় যে তোমার ডোমেন নেম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই আপনি তো অনেক কিছু বলে দিলেন, তাহলে এখানে আমি মূলত যদি আসে পরীক্ষায় তাহলে আমি লিখবো কি? তুমি লিখবা যে ডোমেন নেম হচ্ছে একটা ওয়েবসাইটের ইউনিক যে নাম রাখা হয়, একটি ওয়েবসাইটের যে ইউনিক নাম রাখা হয় সেটা হচ্ছে ডোমেন নেম। ঠিক আছে? যদি একদম কিছু না বোঝো, আর যদি মনে করো যে না তুমি একটু পেশা কষা লিখতে পারবা, তাহলে তুমি এখান থেকে একটা জেনারেট করে নিতে পারো। যে ধরো এখানে এই যে বলা যে এই যে ডোমেন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট বা অ্যাড্রেস কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে কি করে? প্রতিনিধিত্ব করে। কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে কি করে? প্রতিনিধিত্ব করে। তুমি এই যে জাস্ট এইটুক মনে রাখবা, আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে মানে হচ্ছে কোন একটা প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকে, একটা আইপি অ্যাড্রেস থাকে। তার মানে আইপি অ্যাড্রেসের এগেইনস্টে যেই নাম রাখা হয় সেটা হচ্ছে ডোমেন নেম। এই কথাটাই বলছে, ডোমেন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট। স্বতন্ত্র কথায় তুমি মনে রাখার জন্য ইউনিক কথাটা উল্লেখ করতে পারো। টেক্সট উদাহরণস্বরূপ বলা যায় এই যে এরকম একটা দিয়ে বাস শেষ, এই পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে? এই পর্যন্ত লিখলেই হবে, এই যে এই পর্যন্ত বাস মনে রাখবা। এবার আসো জেনেরিক বা ডোমেন টাইপ আসলে কি? ডোমেন টাইপ আসলে আসলে কতক্ষণ হয়ে গেল একটু দেখা দরকার। যে ডোমেন টাইপ, ডোমেন টাইপ দেখো এখানে ডোমেন টাইপ বলতে পারো ডট কম বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। ওই যে আমরা বিভিন্ন দেখি না যে দারাজ.com বা ফুডপান্ডা.com বাণিজ্যিক ওয়েবসাইটের জন্য .com ব্যবহার করা হয়। এমসিকিউতে কিন্তু প্রচুর আসে। .মেল মার্কিন সেনাবাহিনী এটা ব্যবহার করে। .gov রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে ওখানে দেখবা এই টাইপের কিছু আছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম আছে, ওই যে দেখলা না dic.edu.bd .net নেটওয়ার্ক রিলেটেড যে সার্ভিস দেয় যারা, তাদের ক্ষেত্রে .org অলাভজনক প্রতিষ্ঠান। কিছু সামাজিক সংগঠন থাকে না যারা সমাজে মানে অলাভজনক প্রতিষ্ঠান, যারা লাভের আশায় কাজ করে না, ওই টাইপের যে প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে ওগুলার শেষে .org থাকে। আর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট যেগুলা। এবার আসো আমরা একটু ওয়েবসাইটের আর একটু শেষ করে ফেলি, যে ওয়েবসাইট মূলত কত প্রকার। ওয়েবসাইট হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা কি ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন চলো এখানে দেখো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের একটা ওয়েবসাইট আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে দেখো আমরা প্রত্যেকটা, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এক একটা পেজে যখন আমি ক্লিক করতেছি তার মানে হচ্ছে আমার কি হচ্ছে, এখানে ইনফরমেশন গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। একদম ছোট ধরনের একটা ওয়েবসাইট। কিন্তু দারাজে আসো তুমি এখানে প্রোডাক্ট লিখে সার্চ দিতে পারবা। প্রোডাক্ট লিখে সার্চ, প্রোডাক্টের কোনো অভাব নাই। ধরো একটাতে এই যে ল্যাম্প শেডার, এটা কি বাথরুম লাইটিং তেল। ধরো ঘড়িতে আমরা ক্লিক করলাম, দেখো কত কত জিনিসপাতি আসে। তার মানে এইখানে এই যে দারাজের ওয়েবসাইটটা যে আছে, এখানে এক একটা জিনিস দেখো, এখানে এগুলো এক একটা পেজ, এই এক একটা কি পেজ, এগুলো এক একটা
পেজ, এই যে ফরচুন, এগুলো 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 একটা পেজ যে যদি ক্লিক করি দেখো ওপেন হয়। হ্যাঁ, ওপেন হয়। আর এখানে দেখো তো কয়টা পেজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাত্র। আর এইখানে দেখো কয়টা পেজ, দারাজে তুমি গইনা কুল পাবা না, পেজের কোনো অভাব নেই। ঠিক আছে, এখন তোমার কাছে আমার প্রশ্ন, বলো তো যে কোন ওয়েবসাইটটা বড়, যে ড্যাফোডিল কল স্কুলের ওয়েবসাইটটা নাকি হচ্ছে তোমার এই যে এখানে দারাজ ওয়েবসাইটটা? তাহলে অবশ্যই দারাজ ওয়েবসাইট বড়, তাই না? দারাজ ওয়েবসাইট বড়। এবার দেখো তো এই যে স্কুলের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের ইনফরমেশন কিন্তু সচরাচর চেঞ্জ হয় না। সচরাচর কি চেঞ্জ হয়? ফ্রিকুয়েন্টলি কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ হলেও খুব পরপর চেঞ্জ হয়। বাট দারাজ ওয়েবসাইটের, দারাজ যে ওয়েবসাইটটা আছে এখানের যে ইনফরমেশন, এগুলো কিন্তু সচরাচর চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ তারা তো ই কমার্স সাইট, এটা তারা বিজনেস করে। তার মানে এই যে দেখো এরকম আপ টু 50% অফার, বিভিন্ন প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট তাদের এখনো স্টকে আছে বা কি কি প্রোডাক্ট নাই, যে যে প্রোডাক্ট স্টকে নাই ওগুলো ওয়েবসাইট থেকে বাদ দিয়ে দেয়। আর যে যে প্রোডাক্ট এখনো ওয়েবসাইটে আছে ওগুলো কি করে, ওগুলা আরো অফার দিয়ে বা দ্রুত চালা দেওয়ার জন্য ব্যবস্থা করে। কিন্তু দেখো এইখানে কিন্তু এই সিস্টেমটা নাই, যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুলের ওয়েবসাইটে কিন্তু এই ব্যাপারটা নাই। তাহলে এইখানে দেখো এইটা একটা বড় ওয়েবসাইট, ও মানে ওয়েবসাইট, এখানে অনেক পেজ থাকে। আর এটা ছোট ওয়েবসাইট, এখানে কি অল্প সংখ্যক পেজ থাকে। বুঝতে পারছো? তারপরে দেখো এই যে স্কুলের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ইনফরমেশন কিন্তু সচরাচর চেঞ্জ হয় না। বাট দেখো ডায়নামিক ওয়েবসাইটের মানে সরি দারাজ ওয়েবসাইটের ই সচরাচর কিন্তু চেঞ্জ হচ্ছে। তারা বিভিন্ন অফার দিচ্ছে, তারপর হচ্ছে কি কি প্রোডাক্ট তারা এখনো মার্কেটে আসছে, মানে কি কি প্রোডাক্ট আর এই যে অফার দিচ্ছে, তারপরে কি কি প্রোডাক্ট স্টকে আছে, আরো নতুন কি প্রোডাক্ট আসলো, এরকম টাইপের অ্যাডভার্টাইজমেন্ট দেয়, আবার প্রোডাক্ট অ্যাড করে। হ্যাঁ, এই বিষয়গুলা এখানে কিন্তু ফুটায় তোলে। তারা যেহেতু বিজনেস করে সচরাচর এটা কি আপডেট করে, বাট এটা কিন্তু সচরাচর আপডেট করে না। এখন প্রশ্ন হচ্ছে কোনটা স্ট্যাটিক ওয়েবসাইট, কোনটা ডাইনামিক ওয়েবসাইট? অবশ্যই যে ড্যাফোডিল স্কুলের যে ওয়েবসাইটটা এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর এই যে দারাজ ওয়েবসাইট এটা হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইট। তাহলে প্রশ্ন হতে পারে যে স্ট্যাটিক ওয়েবসাইট কি? তাহলে বলে দিতে পারি যে সকল ওয়েবসাইটের তথ্য সচরাচর পরিবর্তন হয় না সেটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইটের তথ্য ফ্রিকোয়েন্টলি অর্থাৎ সচরাচর পরিবর্তন হয় তাকে ডায়নামিক ওয়েবসাইট বলে। তাহলে দেখো এই যে স্ট্যাটিক আর ডায়নামিক ওয়েবসাইটের, যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। ঠিক আছে, তারপরে ডায়নামিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তনশীল তাকে ডায়নামিক ওয়েবসাইট বলা হয়। ওকে, এবং ভিজিটর তথ্য, ভিজিটর সময়, টাইম জোন, ভিজিটরের মাতৃভাষা এবং অন্যান্য বিষয়গুলোর উপর পরিবর্তন হয়। আচ্ছা, ওই কথার দরকার নাই, জাস্ট এইটুকু মনে রাখো যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না সেটা স্ট্যাটিক, আর যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত সচরাচর পরিবর্তন হয় তাকে বলা হয় কি ডায়নামিক ওয়েবসাইট। জাস্ট এইটুকু মনে রাখো। এবার আসি স্ট্যাটিক এবং ডায়নামিক ওয়েবসাইটের পার্থক্য। স্ট্যাটিক যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না স্ট্যাটিক, পরিবর্তন হয় ডায়নামিক। ওকে ফাইন। ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, খরচ কম। দেখো এই ওয়েবসাইটটা একটা ছোট ওয়েবসাইট, তাই না? ছোট ওয়েবসাইট, তার মানে ছোট ওয়েবসাইট অবশ্যই ডেভেলপ করা সহজ হবে এবং খরচও কম হবে। এবং এই দারাজ ওয়েবসাইট অনেক বড় ধরনের ওয়েবসাইট, এটা ডেভেলপ করতে খরচ এবং সময় দুটোটাই বেশি লাগবে, বাস্তব কথা। তার মানে যে ডাইনামিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করতে সময় এবং খরচ তুলনামূলকভাবে বেশি। তারপরে ওয়েবসাইটের পেজ সংখ্যা নির্দিষ্ট থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট যেমন এই যে স্কুলের ওয়েবসাইট যেটা, ওটার কি পেজ সংখ্যা নির্দিষ্ট থাকে। বা ডাইনামিক ওয়েবসাইট দারাজের ওয়েবসাইটে কত যে পেজ আছে আমি নিজেও জানি না, তুমিও জানবা না। তারপর কোনো ডেটাবেস থাকে না, ডেটাবেস থাকে মানে কি রে? ডেটাবেস, ডেটাবেস এত বুঝলাম না, এত কঠিন কথা। ডেটাবেস, দেখো এখানে অসংখ্য ডেটা আছে, তাই না? অসংখ্য ডেটা আছে। এই ডেটাগুলা এর ব্যাক এন্ডে একটা মেমোরির মতো জায়গা আছে, যেটা আমরা ডেটাবেস বলি। তোমরা 6 নম্বর চ্যাপ্টার পড়লে বুঝবা। ওই ডেটাবেস, এখানে অসংখ্য ইনফরমেশন, না তার মানে ইনফরমেশন গুলো কোথাও এক জায়গায় রাখা হয়, ওইখান থেকে টান দিয়ে আইনা আইনা এই ওয়েবসাইটে উপস্থাপন করা হয়। তার মানে যে জায়গায় এই ডেটাগুলো রাখা হয় সেটা হচ্ছে তোমার ওয়েব ডেটাবেস। ডেটাবেস তার মানে স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু তোমার ইনফরমেশন খুবই কম,
আর ডাইনামিক ওয়েবসাইটে ইনফরমেশন অনেক বেশি। এই কারণে ডাইনামিক ওয়েবসাইটে আমাদের কি লাগে, ডেটাবেজ লাগে। আর স্ট্যাটিক ওয়েবসাইটে ইনফরমেশন কম থাকে, দ্যাটস ওয়াই স্ট্যাটিক ওয়েবসাইটে আমার ডেটাবেজের দরকার নাই। প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় না, প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। কেন রে বেটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, ভাষা ব্যবহার করা হয় না? দেখুন এখানে ক্লিক করে কিন্তু তুমি ইন্টারেক্টিভ কিছু একটা পাচ্ছ, যেখানে তুমি পারচেস করতেছ। হ্যাঁ, ওই যে আমাকে বলতেছে যে তুই লগ ইন করবো না লগ ইন। তাহলে এই যে এখানে লগ ইন করতে বলতেছে, তুমি পারচেস করতেছ তোমার একটা ইমেলের এগেইনস্টে। এই যে এই যে ব্যাপারগুলো হচ্ছে, তুমি চাইলে কিনতে পারতেছো, কোয়ান্টিটি বাড়াইতে পারতেছো, কমাইতে পারতেছো। এটা কিন্তু তোমার ডাইনামিক ওয়েবসাইটে, স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু এই বিষয়গুলো নাই। ডাইনামিক ওয়েবসাইটে কেবল পারচেস করা, তারপরে কার্ড দিয়ে পেমেন্ট করা, এই যে বিষয়গুলো, এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। বাট স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু এই ধরনের কোনো অপশন নাই, যে কারণে এই স্ট্যাটিক ওয়েবসাইটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না। তার মানে তুমি কার্ড দিয়ে পেমেন্ট করা, তারপরে পারচেস করা, তারপর হচ্ছে ঠিকানা দেয়া, এই যে বিষয়গুলো করতে পারো, এগুলোর ব্যাকএন্ডে কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা। আর এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার নেই। এখন দেখো দ্রুত লোড হয় এবং তুলনামূলকভাবে লোড হয়। এখন ধরো তোমাকে দুজন মানুষ দৌড় দিতে দেওয়াই না, একজন হচ্ছে আমার মতো মোটা মানুষ, আরেকজন হচ্ছে ধরো তোমার মতো চিকন মানুষ। তাহলে এই দুজন মানুষকে কি করলো, দৌড় দেওয়া হলো। তাহলে কে আগে দৌড় দিয়ে ওই প্রান্তে গিয়ে পৌঁছাবে বলতো? যে চিকন, তাই না? যে যার স্বাস্থ্য কম সে আগে গিয়ে দৌড় দিয়ে ফার্স্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে দ্রুত লোড হবে, মানে সার্চ দেওয়ার সাথে সাথে ধরো আমি এই যে ড্যাফোডিল স্কুলের ওয়েবসাইটও সার্চ দিলাম, দারাজ ওয়েবসাইটটাকেও সার্চ দিলাম। তার মানে যদি আমি লিখে সার্চ দিই তাহলে দেখবা যে স্কুলের ওয়েবসাইটটা আগে চলে আসছে, কারণ এটা সাইজ কম, ছোট জিনিস দ্রুত লোড হয়ে যাবে। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে বড় ধরনের ওয়েবসাইট, ওই ওয়েবসাইটগুলো সাধারণত বড় থাকে, যেমন দারাজ ওয়েবসাইট, ওটা আসতে সময় বেশি লাগে। অনেক সময় ইন্টারনেট যদি স্লো হয় তাহলে বাফারিং করতে থাকে, ঘুরতে থাকে। তারপরে দেখো তুমি এখানে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। তার মানে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, মন্তব্য, ব্লগ পোস্ট, প্রোফাইল তৈরি ইত্যাদি কিন্তু ব্যবস্থা থাকে না। বাট এটাতে কি মন্তব্য করার ব্যবস্থা থাকে। মানে কি বুঝাইছে, তুমি কি এই যে স্কুলের ওয়েবসাইটে গিয়ে কি কোথাও কমেন্ট করতে পারবা, বা সুন্দর কলেজ, চমৎকার, এরকম কি কোনো করতে পারবা না। বাট এইখান থেকে একটা প্রোডাক্ট কেনার পরে কিন্তু তুমি রিভিউ দিতে পারো, কমেন্ট করতে পারো। তারপর হচ্ছে তুমি তোমার এটা একটা প্রোডাক্ট অর্ডার করার সময় তুমি তোমার অ্যাড্রেস লিখতে পারো। তারপরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অনেকে দেখবা ছবি তুলে ওইটা দিয়ে একটা রিভিউ দেয়, এই রিভিউ দিতে পারো। তার মানে কি বলছে, যে এখানে স্ট্যাটিক ওয়েবসাইটে কমেন্ট করার কোনো অপশন থাকে না, রিভিউ দেওয়ার কোনো অপশন থাকে না। বাট হচ্ছে এইটাকে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিতে পারে, তারপরে ব্যবহারকারী চাইলে কমেন্ট করতে পারে। এই বিষয়গুলো তোমার ডাইনামিক ওয়েবসাইটে থাকে। হ্যাঁ, তাহলে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট আমরা বুঝে গেছি। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট খুবই ইম্পর্টেন্ট। আমরা এরপরে আরো 3-4টা জিনিস নিয়ে আলোচনা করব। এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার সবসময় গয়ের কোশ্চেনে আসে। তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখো তাহলে দেখবা গয়ের কোশ্চেনে, দ্যাট মিনস 3 নাম্বার কোশ্চেনে এই এটা আসে। এই ভিডিওটা একটু লম্বা হলো, বাট এর পরের ভিডিওটা এত লম্বা হবে না, ওটা ছোট হবে। ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।